ইসরায়েল এ ব্যাপারে আমেরিকাকেও ছাড় দিতে রাজি না। আমেরিকার জনমত ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে। এখন 60%-এর উপরের লোক চলে গেছে ইসরায়েলের বিপক্ষে। আমেরিকার উপরে প্রেশার বাড়ছে। আমেরিকার যে সংকট, সেই সংকট হচ্ছে তার নীতিতে, তার কাজে এবং কথায় কোনো মিল নেই। চর্চা ডিগোটে স্বাগতম। ৩৪ বছর পর ওয়াশিংটনে বৈঠকে বসছে ইসরায়েল এবং লেবানন। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে, সেই সংঘাতে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে বৈঠকের মাধ্যমে যে ফলাফল আসবে সেটাতে যুদ্ধবিরতি কিংবা যে সংঘাত চলছে সেটার উপর একটি প্রভাব আসতে পারে। ওদিকে ইরান এবং লেবাননে নতুন করে হামলার পরিকল্পনা নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধবিরতির মেয়াদও শেষ হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আসলে এখন কি চলছে, আর ইরান এবং আমেরিকার মধ্যে যে বৈঠক হওয়ার কথা পাকিস্তানের মধ্যস্থতায়, সেই বৈঠকের কী অবস্থা, সব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, শুরুতেই লেবাননের সাথে ইসরায়েলের যে বৈঠক সেটি নিয়ে কথা বলতে চাই। ৩৪ বছর পর বৈঠকটি হচ্ছে আমেরিকায়। এই বৈঠকটি আসলে কতখানি ফলপ্রসূ হতে পারে? হ্যাঁ, একটা বিষয় হচ্ছে, আপনি ঠিকই বলেছেন, এই জিনিসটি লেবানন এবং ইসরায়েল যে বৈঠক করবে এই কথাটি বলেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এবং ট্রাম্প ঘোষণা করেছেন যে তারা আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে। তো লেবাননের সরকারি সূত্রগুলো, আল জাজিরা ইংলিশ, তাদেরকে বলেছে যে এরকম কোনো আলোচনার বিষয় তাদের জানা নেই। এখানেই হলো সমস্যা। ট্রাম্প এমন কিছু জিনিস আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলে দেন, বলে দিয়ে একটা ক্ষেত্র প্রস্তুত করেন, একটা চাপ তৈরি করেন যে ওদের মধ্যে তো আলোচনা হবে। সেই আলোচনা আদৌ হবে কি না, আদৌ মানে দুই পক্ষ রাজি কি না, সেটা কথা নেই। আপনি ধরেন, আপনি আপনার কথার মধ্যে বলেছেন যে ইসরায়েল নতুন করে লেবাননে হামলার পরিকল্পনা করছে। তখন হামলার পরিকল্পনার মধ্যে একটি দেশ কিভাবে তার সঙ্গে আলোচনায় বসবে? দুই, ইসরায়েলের দাবিটা কি লেবাননের কাছে? ইসরায়েলের দাবি হচ্ছে যে হিজবুল্লাহকে নিরস্ত্র করা। এইটা কি লেবাননের আর্মির পক্ষে বা লেবাননের ওই যারা আছে, ক্ষমতা আছে, তার পক্ষে কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। কারণ এই ইসরায়েলের বিরুদ্ধে যখন ইসরায়েল একতরফাভাবে হামলা চালাচ্ছে, তখন দেখেছে একমাত্র হিজবুল্লাহ তাদের রক্ষা করেছে বা পাল্টা আক্রমণ করেছে। যেখানে লেবানিজ সেনাবাহিনীর এক সদস্যরা মারা যাচ্ছেন, সেখানে পর্যন্ত লেবানন আর্মি বা লেবানন সরকার কোনো ধরনের রিয়্যাক্ট করেনি। ফলে হিজবুল্লাহর জনপ্রিয়তা এখন ওইখানে শিয়াদের মধ্য থেকে ছাড়িয়ে অন্য সুন্নি সহ অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও তারা তাদের মনে করছে যে এরাই আসলে ত্রাণকর্তা, কারণ পাল্টা মার না দিলে কখনো ইসরায়েল থামে না। ইরান আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি চলছিল, সেই যুদ্ধবিরতি শেষের দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নতুন করে আবার লেবানন ইরানে হামলার পরিকল্পনা করেছে। সেই জায়গাটায় এই হামলার পরিকল্পনা যুদ্ধবিরতিতে কতটা প্রভাব ফেলবে? আপনি যেহেতু পরিকল্পনা করেছে, একটা হামলা হতেই পারে। না, হামলা হতে পারে, এটা একটা চাপ সৃষ্টির। যে ইসরায়েল, প্রথম কথা, ইসরায়েল যে এই যুদ্ধবিরতি চায় না বা এই যুদ্ধবিরতিতে রাজি নয়, এটা কিন্তু পরিষ্কার, প্রথম থেকেই পরিষ্কার। এবং ইসরায়েল এ ব্যাপারে আমেরিকাকেও ছাড় দিতে রাজি না। আমেরিকার জনমত ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে এবং আপনার একইভাবে ইসরায়েলের এমন পরিস্থিতি হতে পারে যে আমেরিকার মতো বন্ধুকেও হতে পারে। এরকম কথা কিন্তু মানে ইসরায়েলের একটা ফাইন্যান্সিয়াল ডেইলি আছে, তার একজন সম্পাদক, তিনি লিখছেন এই কথা যে ইসরায়েলের যে ক্ষতি হচ্ছে, ইসরায়েল এমনকি যুক্তরাষ্ট্রে এক সময় যে ছিল যে বড় ধরনের একটা জনসমর্থন ইসরায়েলের পেছনে ছিল, সেই জনসমর্থন কমতে কমতে এখন 60%-এর উপরের লোক চলে গেছে ইসরায়েলের বিপক্ষে। এখন ইসরায়েল তারপরেও নতজানু না, কারণ তার যা ইতিমধ্যে খরচ হয়ে গেছে, যা ক্ষতি হয়ে গেছে বা যে জায়গায় পৌঁছেছে, সে এইখান থেকে ব্যাক করলে পরবর্তীতে আবার কবে এই যুদ্ধে নামতে পারবে, কবে যুদ্ধে আমেরিকাকে নামাতে পারবে, তার কোনো ঠিক নেই। ফলে সে মনে করে এইবার যেটা শুরু করেছে সেটাকেই দিয়েই তার যে উদ্দেশ্য, যে রেজিম চেঞ্জের কথা আপনি বলেছিলেন, রেজিম চেঞ্জের ইয়েটা সফল করতেই হবে ইরানে। কিন্তু সেই তার কথার সঙ্গে আপনার আমেরিকায় যে প্রশাসনের শীর্ষ ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, তার কথাতে পার্থক্য আছে।
ইসরায়েলের যে সে মানে আইডিএফ এর প্রধান, মোসাদের প্রধান সম্ভবত, উনি বলছেন যে রেজিম চেঞ্জ না হলে এই তাদের এই অভিযান সাফল্যের মুখ দেখবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রেজিম চেঞ্জ হয়ে গেছে। তাহলে দুই বন্ধু প্রতিম, মানে একেবারে হরিহর আত্মা, তাদের যদি কথার মধ্যে এতটা পার্থক্য থাকে তাহলে পরবর্তীতে কি হবে এইটা বলা খুবই কঠিন। এবং আমেরিকার পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া, এই যুদ্ধকে টিকিয়ে আরও দীর্ঘদিন টিকিয়ে রাখা, এইটা খুবই কঠিন, কারণ আমেরিকার উপরে প্রেশার বাড়ছে। আপনার নিজের দেশের ভেতরে আছে, নিজের দেশের বাইরে আগে যারা তাদের বন্ধু প্রতিম দেশ ছিল তাদের আছে, অন্যান্য দেশ। আরে আমাদের কথাই ভাবেন, আমরা কেন সাফারার হব? তুমি যুদ্ধ করতে যাচ্ছ, তুমি ইরানের রেজিম চেঞ্জ করবে, সভ্যতা মুছে ফেলবে, তুমি তার পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দেবে, তুমি এটা করবে সেটা করবে, করো, কিন্তু তার জন্য আমার মানুষ কেন, আমার দেশের মানুষ কেন সাফারার? এরকম আমার মতো মানে বহু দেশের মানুষ বহু কষ্টে আছেন। আপনি দেখেন যে আজকে একটুখানি আগে দেখছিলাম যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনি কোনোভাবে ব্রুনাই এবং তার দেশে যে তীব্র তেল সংকট দেখা দিয়েছে সেখানে কোনোভাবে আপনার এই থেকে ব্রুনাই থেকে এবং দক্ষিণ কোরিয়া থেকে তিনি এই 2 জাহাজ তেল জোগাড় করেছেন। তো এখন মানে প্রধানমন্ত্রীদের সব কাজ বাদ দিয়ে যিনি যারা রাষ্ট্র বা দেশের পরিচালনায় আছেন তাদের সব কাজ বাদ দিয়ে এখন কিভাবে জ্বালানি সংকট দূর করা যায় সেই জায়গায় তাদেরকে নজর দিতে হচ্ছে। তাহলে কি পরিস্থিতিতে ফেলেছে একটা দেশ? আচ্ছা সেলিম খান, একটু পাকিস্তানের মধ্যস্থতায় যে 2 দেশের বৈঠক হওয়ার কথা, ট্রাম্প বলেছিলেন 2 দিনের মধ্যেই বৈঠক হবে কিংবা 2 দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম একটা আলাপ ছিল। সেই জায়গায় বৈঠক কবে হবে সেটি নিয়ে এখনও কোনো নিশ্চয়তা কোনো পক্ষ থেকে পাওয়া যায়নি, কোনো নিশ্চিত তথ্য আমরা পাইনি। সব মিলিয়ে আদৌ বৈঠকটি হবে নাকি এই বৈঠককে দিয়ে সামনে রেখে ইরানের ওপর চাপ সৃষ্টি করে শর্ত বানাতে চাইছে ট্রাম্প? না, ইতিমধ্যে কিন্তু ভেতরে ভেতরে আলোচনা চলছে। আচ্ছা, সামনে হয়তো চলছে না, কিন্তু ভেতরে ভেতরে আলোচনা চলছে। এই আলোচনায় আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ইরানও কিছু ছাড় দিতে রাজি হচ্ছে, আমেরিকাও কিছু ছাড় দিতে রাজি হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এই বৈঠকটা হওয়ানোর জন্য পাকিস্তান থেকে 2টো দল বেরিয়েছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে, যিনি গেছেন আপনার সৌদি আরব এবং তুরস্ক। আর একটি দল সেনাপ্রধান আসিম মনিরের নেতৃত্বে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীও আছেন পাকিস্তানের, তারা গেছেন হচ্ছে ইরানের সঙ্গে কথা বলতে। এখন ইরান যেরকম একটা কথা খুব পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যে 5 বছর পর্যন্ত সে তার পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে চায়, কিন্তু বাদ বাকি তার শর্তগুলো মেনে নিতে হবে। সে বলেছে যে তার যাবতীয় যে সার্বভৌম একটি দেশের যে অধিকার, সেই অধিকার তাকে মেনে মানতে হবে এবং স্বীকৃতি দিতে হবে। তো এইভাবে তো মানে ভেতরে ভেতরে আলোচনা চলছে। তবে ইরান যে জিনিসটি ইতিমধ্যে করে ফেলেছে, আমি গতকালও আপনার সঙ্গে আলোচনায় বলছিলাম যে তার হাতে নতুন পারমাণবিক বোমা হচ্ছে হরমুজ প্রণালী। আর যদি আর একটু বেশি যদি দ্বিতীয় পারমাণবিক বোমা যদি বলি তাহলে সেটা হচ্ছে রেড সি, লোহিত সাগর। এই 2টো জায়গা যদি সে বন্ধ করে দিতে পারে তাহলে মানে আপনার তেলের ব্যবসা বলি বা আন্তর্জাতিক অর্থনীতি বলি পুরোপুরি একটা ব্যাপক ধসের মুখে পড়বে। সেলিম খান, ডোনাল্ড ট্রাম্প চীনের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যে ইরানকে যেন কোনো রকম কোনো অস্ত্র সহায়তা দেওয়া না হয়। এর পাল্টা উত্তরে চীনের প্রধানমন্ত্রী বলেছিলেন যে তারা এমন কিছু করছে না। আবার মার্কিন গোয়েন্দা তথ্য বলছে চীন থেকেই তথ্য সরবরাহ পাচ্ছে ইরান, অস্ত্র সরবরাহ, তথ্য সরবরাহ। সব মিলিয়ে আসলে চীনের প্রধানমন্ত্রীর এই ভাষাটা কি শুধুই কূটনৈতিক ভাষা? দেখুন, প্রথম কথা কিন্তু আমি গতকালকেও নিউ ইয়র্ক টাইমসে দেখেছি যে আমেরিকান গোয়েন্দারা বলছেন তারা শুনতে পেয়েছেন, কিন্তু তাদের কাছে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ তারা পাননি যে চীন এই ইরানকে অস্ত্র দিচ্ছে। আচ্ছা, আপনার ইরানকে চীনের অস্ত্র দেওয়ার তো প্রয়োজন নেই। চীনের পাশে উত্তর কোরিয়া আছে। তাহলে উত্তর কোরিয়ার মাধ্যমে উত্তর কোরিয়া ছাপ মেরে, এবং উত্তর কোরিয়ার কাছে অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, তো উত্তর কোরিয়ার অস্ত্রশস্ত্র আপনার দিয়ে দিতে পারে না? সেটা তো দিতে পারে। সেক্ষেত্রে তার কথা ঠিক, চীন কোনো কিছু দেয়নি। আপনি দেখেন
যখন ইউক্রেনের সংঘাতের কথা বলছেন, ইউক্রেনের সংঘাতে প্রকাশ্যে কত বিলিয়ন ডলার দেওয়া হবে, কত বিলিয়ন ডলার অস্ত্র দেওয়া হবে, সেটা নিয়ে আপনার এই যে ইউরোপ এবং আমেরিকা তারা কিন্তু কোনো রাগঢাক করেনি। তারা ইউক্রেনকে ঢালাওভাবে অর্থ, অস্ত্র সব সাহায্য দিয়ে তার পাশে ছিল। তাহলে আপনার ইরানের পাশে কেন থাকতে পারবে না? এখন আমি একজনের পাশে থাকতে পারবো আর আরেকজনের পাশে থাকতে পারবে না, এই দ্বৈত নীতির কারণেই কিন্তু আজকে যে আমেরিকার যে সংকট, সেই সংকট হচ্ছে তার নীতিতে, তার কাজে এবং কথায় কোনো মিল নেই। এই কাজে এবং কথায় মিল না থাকার জন্য যে সংকট তৈরি হয়, সেই সংকট কিন্তু আমেরিকায় তৈরি হয়েছে। তুমি যদি একজনকে সাহায্য করতে পারো, আমি আরেকজনকে সাহায্য করতে পারি। তুমি যদি আমার প্রতিপক্ষকে দেখতে পারো, তা আমিও তোমার প্রতিপক্ষকে দেখতে পারি। তো সেক্ষেত্রে তো মানে তোমাকে আমার জবাবদিহি করার কিছু নেই। কারণ আমেরিকা কথায় কথায় সবার সঙ্গে জবাবদিহিতার জায়গায় মানে জায়গায় চলে গেছে। এইটা হচ্ছে বিপদ। কিন্তু আপনার ট্রাম্প বুঝছেন না, বা ট্রাম্পের সঙ্গে যারা আছেন তারা বুঝতে পারছেন না যে বিশ্ব অনেক আগেই মাল্টিপোলার ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। কেউ কেউ বলেন 2018 পর থেকে, 2017-18 পর থেকে, কেউ বলেন 2013 থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ড। যখন বলা হয় 2013 কেন বলছি, এটা বলা হয় যে শি জিনপিং 2012-তে ক্ষমতায় আসছেন। 2013-তে তিনি প্রথম রাশিয়া সফরে যান এবং ওই সফরে গিয়ে পুতিনের সঙ্গে একটা বৈঠক করেন এবং বৈঠক করে তারা একমত হন যে এই যে ইউনিপোলার ওয়ার্ল্ড চলছে, এইটা চলতে দেওয়া যায় না। এখানে তারা যে রাজা হতে চায় এমন না, তারা যে কিন্তু এই বিশ্বকে যদি ঠিকঠাক চলতে হয় তাহলে একে মাল্টিপোলার ওয়ার্ল্ড হতে হবে। তো সেই ক্ষেত্রে তারা তখন থেকেই কাজ শুরু করেছেন এবং আস্তে 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 এর পরিণতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেলিম খান, আমরা শেষ করার আগে ইরান সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। সব মিলে ইরানের এখন কি অবস্থা দেশটির তরফ থেকে, মানে ওরা কি ভাবছে? অর্থনৈতিকভাবেও তো দেশটি বেশ ক্ষতিগ্রস্ত। না, ইরান ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। এখন ধরুন যদি ইরানের সঙ্গে মানে আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে সমঝোতার মাধ্যমে যদি ইরান তার পুরানো পয়সা ফেরত পায়, ইরান হরমুজের উপর যদি তার অধিকার পায়, বা অন্যান্য ইরানের যদি স্বাভাবিক ব্যবসা বাণিজ্য এগুলো করতে দেওয়া হয়, তাহলে ইরান আবার ঘুরে দাঁড়াবে, নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আপনি এরই মধ্যে 1.5 লাখের উপর যেখানে স্থাপনা ধ্বংস হয়েছে, ঘর বাড়ি সব কিছু, ধরেন একটা বড় বিল্ডিং ধ্বংস হলে কতজনের বাসস্থান ধ্বংস হয়। তো এই রকম যেখানে ধ্বংস হয়েছে সেখানে ইরানের শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে, একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে সব শিশুদের ক্লাস হবে অনলাইনে, তারা যেন মানে নিয়মিত ক্লাস করে। আপনি একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মধ্যে মানে এই ধরনের সিদ্ধান্ত, শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়া, তাদের শিশুদের শিক্ষাক্রমকে যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তো এই দেশকে আপনি ঠেকিয়ে রাখবেন কিভাবে? যতই আপনি চেষ্টা করেন, আপনি এটাকে একটা সবাই মোরাললেস একটা মোল্লাতান্ত্রিক দেশ, যে ওই সে তাদের যে ধর্মগুরু বলা ভুল, তাদের যে প্রধান ধর্মীয় নেতা, তার যে আল খাল্লা এবং মাথায় এই ধরনের দেখে হয়তো অনেকে মনে করছিলেন যে আপনার ইরান একটা এই ধরনের দেশ। ইরান তাদের দেখিয়ে দিয়েছে বিজ্ঞান প্রযুক্তি এবং ইরানের বিজ্ঞান কোনো পিছিয়ে নেই তারা, এবং সেই জন্যই এই ইরানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আমেরিকার এবং ইসরায়েলের হামলার টার্গেট হয়েছে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।